এই ভোটটা কি একটা নতুন কোনো বার্তা বা কোনো দিশা ভারতীয় রাজনীতিতে নিয়ে আসছে? তিনি শুধুমাত্র টার্গেট করেছেন সম্রাট চৌধুরী। তাদের একটা বড় সংখ্যক মানুষ যারা ভোটার, যারা এই জেনজি, তারা এর আগে কখনো ভোট দেয়নি বা ভোট দিলেও একবার হয়তো দিয়েছে। গত 12-13 বছর ধরে তারা একমাত্র এই সরকারকেই দেখেছে। এটা সমাজের বিভিন্ন স্তরে চালিয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে এই যে যারা মা বাবা, অভিভাবক, তাদের মধ্যেও চালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা। এই ছেলে মেয়েদের, সন্তানদের ভবিষ্যৎ ভেবে, কল্যাণ ভেবে এইভাবেই একটা অ্যান্টি বিজেপি, অ্যান্টি সেন্ট্রাল যে গভর্নমেন্টের সেই একটা সেন্টিমেন্ট যেটা তৈরি হয়েছে শ্রেণীবিন্যাস নয়, জাতিগত ভাবে, যেটা দিয়ে বিভিন্ন ভাবে এই ইকুয়েশন তৈরি করে বিজেপি জিতে আসছে, সেইটা ভেঙে চুরমার হয়ে গেল। সেইটা যে বিজেপির কাছে সবচেয়ে বেশি চিন্তা। কারণ কংগ্রেসের যারা সমর্থক তারা কিন্তু রাহুল গান্ধীকে নেতা হিসেবে মেনে নিচ্ছে। এই যে যুব সমাজের বিক্ষোভটা যে কোন পর্যায়ে আছে সেটা আঁচ করা যায়নি, যুব সমাজ নিজেও জানতো না। বিজেপির কাছে এই ধাক্কাটা খুব কি বড়, না এটা খুব সামান্য একটা ইয়ে হবে? নমস্কার, সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। ভারতীয় রাজনীতির ইতিহাসে আমরা বোধহয় একটা নতুন অধ্যায়ের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছি, যে অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কিছুদিন আগেই দেখেছি ভারতের তরুণ প্রজন্ম তারা শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিলেন এবং তাদের প্রবল চাপে সরকারকে শেষ পর্যন্ত পিছু হটতে হয়েছে, শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে, যদিও আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি। এর ঠিক পরে পরেই ভারতের 3টি রাজ্যে 3টি বিধানসভা উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে আপনারা জেনেছেন যে 3টির মধ্যে 2টিতে বিজেপি পরাজিত হয়েছে। এই দুটোর মধ্যে কি কোনো যোগসূত্র আছে? কিন্তু তার চেয়েও বড় ব্যাপার, ভারতীয় রাজনীতিতে এমন একটি চরিত্রের প্রবেশ ঘটেছে যে চরিত্রটি রাজনীতির অঙ্গনে পুরনো ভোট কুশলী হিসেবে, কিন্তু ভোটের রাজনীতিতে নিজে জিতে আসা এই প্রথমবার ভোটে দাঁড়িয়ে তিনি বলা যেতে পারে বিহারের একটা অচলায়তনে ঘা দিয়েছেন। বিহারে 31 বছর ধরে যে আসনে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল কখনো জয়লাভ করেনি, সেই আসনটিতে জিতে এসছেন প্রশান্ত কিশোর ওরফে পিকে। बांकीपुर की जनता की जीत है और जैसा कि चुनाव प्रचार के दौरान हम लोगों ने जो बात रखी थी, ये विधायक बनाने का चुनाव नहीं है, ये भाजपा के केंद्रीय नेतृत्व को ये संदेश देने का एक प्रयास है बिहार की जनता के द्वारा कि बिहार में किसी अच्छे व्यक्ति को मुख्यमंत्री बनाइए। आपको जनता ने 202 विधायक जिताए हैं, किसी अपराधी, किसी गलत चाल चरित्र चेहरा वाले व्यक्ति को बिहार का नेतृत्व मत दीजिए। পিকের এই জয় কি নিছক কাকতালীয়, না এর পেছনে আছে জেনজি আন্দোলন সহ আরও কিছু রাজনৈতিক ইস্যু যেগুলোকে এখন আর অস্বীকার করা যাচ্ছে না, এবং সেই ইস্যুগুলোকে নিয়ে শাসক দল বিজেপির মধ্যেও যথেষ্ট এই মুহূর্তে কিন্তু আত্মমন্থন চলছে। এই আত্মমন্থনের প্রক্রিয়া কিভাবে চলছে, কতটা চলছে, সেটা সম্পূর্ণ বাইরে আসেনি, কিন্তু আমরা আমাদের দর্শকদের জন্যে, আপনাদের জন্যে আমরা আজকে এই অনুষ্ঠানে একটা কাঁটাছেঁড়া করব, বলা যেতে পারে একটা পোস্টমর্টেম করব, যে এই জয় নতুন কি রাজনৈতিক কোনো বার্তা নিয়ে আসছে, এর পেছনে কি রয়েছে অন্য কোনো এমন কোনো ঘটনা যেটা রাজনীতিতে নতুন একটা দিশা দেখাবে, নাকি আর 5টা ঘটনার মতো এটাও আস্তে আস্তে কালের গর্ভে চলে যাবে। এই আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছে গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতমদা, আপনাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আমরা যে বিষয়টি আলোচনা করছি সেটা হচ্ছে যে
এই উপনির্বাচনের যে ফলাফল সেটা বিজেপিকে আত্মমন্থনে বাধ্য করেছে। সেই আত্মমন্থনের প্রধানতম যে কারণ সেটা হচ্ছে যে 29 সালে যে লোকসভা ভোট হবে তাতে সম্ভাব্য জেন জির পরিমাণ দাঁড়াবে প্রায় 25% কাছাকাছি, যার আনুমানিক সংখ্যা প্রায় 38 কোটি, এবং ভারতের মোট নিবন্ধিত ভোটার এখন হচ্ছে প্রায় 97 থেকে 98 কোটি। তার মধ্যে যদি একটা প্রজন্মের অংশ দেখা যায় যে প্রতি 4 জনের একজন হচ্ছে কিন্তু নতুন প্রজন্মের ভোটার, যাদের কর্মসংস্থান, বেকারত্ব, শিক্ষা, পরীক্ষা, স্বচ্ছতা, এআই এবং নতুন প্রযুক্তি, এই সমস্ত নানা বিষয়ে আগ্রহ বেশি তাদের, এগুলোই তাদের কাছে মূল বিষয়। তো সেই বিষয়গুলোকে যদি সামনে রেখে এই ভোটটাকে যদি আমরা দেখি, তাহলে আপনার কি মনে হয় এই ভোটটা কি একটা নতুন কোনো বার্তা বা কোনো দিশা ভারতীয় রাজনীতিতে নিয়ে আসছে? গৌতম দা। দেখো সুব্রত, এই যে দুটো বিধানসভা উপনির্বাচন, একটা বাকিপুর, একটা হচ্ছে দাতিয়া, এই দুটোকে যদি একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আমরা আলোচনা করি তাহলে শুধুমাত্র এইটা বললে হবে না, শুধুমাত্র নতুন প্রজন্ম সেটাই শেষ নয়, কিন্তু আরো কত কিছু কিছু র্যামিফিকেশন আছে। সেই র্যামিফিকেশন যেগুলো সেটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই জন্য যে প্রথমত আমি বাকিপুর দিয়ে ধরা যায়, বাকিপুরে কিছুদিন আগে বিধানসভা ভোট হয়েছে, সেখানে জনসুরাজ পার্টি প্রশান্ত কুমারের একটিও আসনে জিততে পারে, সমস্ত আসনে হেরেছিল, এবং অনেক আসনে জামানত জব্দ হয়েছে জনসুরাজ পার্টি, বেশিরভাগ। এইটা হলো প্রথম কথা। আর মাত্র 10 মাস বাকিপুরে আগে যে ইলেকশনটা হয়েছে, মাত্র 10 মাস বয়স, 10 মাস হয়। এবং সেটা কি দেখা গেল, একটা কার্যত একটা বাকিপুর কেন, ওয়াই ইম্পর্টেন্ট, বাকিপুর আমরা সবাই জানি, অনেক আলোচনা হয়েছে, বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে, সবাই জানি, বাট স্টিল আরেকবার বলা অনুষ্ঠান করেছি আমি বাকিপুরের গুরুত্ব কি। হ্যাঁ, তো এটা বাকিপুরের গুরুত্ব নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু যেটা মূল আলোচনা সেটা হচ্ছে যে বাকিপুরে বিজেপির গড় বলে ধরা হচ্ছিল, এবং বিজেপির গড় ছিল, 35 বছর ধরে ছিল, দীর্ঘদিন সেখানে 3 নবীন জিতেছেন, তার আগে তার বাবা জিতেছেন, সব ঠিক আছে, সব বোঝা গেল। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে এখানে ভোটারদের যে ডেমোগ্রাফিটার মধ্যে হচ্ছে বর্ণ হিন্দুদের প্রাবল্য, বর্ণ হিন্দুদের, সবর্ণ হিন্দু যাতে বলা হয়, তাদের আধিপত্য, ইয়েস, 3,80,000-এর মধ্যে 1,30,000 আমি যা দেখতে পাচ্ছি মোটামুটি 40% সবই হচ্ছে, হ্যাঁ 40%, সেই হচ্ছে বর্ণ হিন্দু। আর ওই 40,000 মোটামুটি এক যাদব আছে আর মুসলিম আছে, ঠিক আছে। এখানে গৌতম দা একটু ছোট করছি, যেহেতু আমি ওই অঞ্চলে দীর্ঘদিন কাটিয়েছি বাকিপুরে, ওখানকার মুসলিম সমাজ কিন্তু তারাও কিন্তু মানে মুসলিমদের মধ্যেও অনেক বেশি শিক্ষা দীক্ষার যারা আলোকপ্রাপ্ত সেই সংখ্যা, যেমন ওখানে আপনি জানেন খোদা বক্স লাইব্রেরি আছে, বাকিপুর ক্লাব আছে, এবং পাটনা শহরের গান্ধী ময়দান থেকে আরম্ভ করে পাটনা শহরের যে মূল মানে ডাকবাংলো চৌরাহা থেকে আরম্ভ করে সমস্তটাই কিন্তু বাকিপুর কেন্দ্রের মধ্যেই পড়ে। এবং বাকিপুর কেন্দ্রে পড়ে অনেক গান্ধী ময়দান, সবাই আমরা জানি এই জায়গাগুলো, বিশেষ জয়প্রকাশ নারায়ণ, সবই তো জড়িত, একই সঙ্গে জড়িত। এই যে এবং ওখানে বাঙালিদের সংখ্যা যারা বিভিন্ন সময় মানে বিহারের প্রায় সব থেকে বড় যারা পেশাগত দিক থেকে এগিয়েছিলেন, সে আইনজীবী বলুন, ডাক্তার বলুন, তারা সবাই কিন্তু এই বাকিপুর অঞ্চলেরই আশেপাশে তারা বসতি স্থাপন করে থাকতেন, এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের ওখানেই জন্ম এবং ছোটবেলা ওখানেই কেটেছে বাকিপুরে। এবারে এই যে বাকিপুরের যে আমরা যে ডেমোগ্রাফি, এই যে ডেমোক্রেসিটা যেটা বিজেপি খুব সযত্নে সুকৌশলে বহুদিন ধরে স্বাধীনতার আগে থেকে কার্যত একটা তৈরি করেছিল, যে একটা বিভিন্ন রকম এই যে জাতিগত ভাবে যে সমীকরণটা তৈরি করেছিল, তার মধ্যে বর্ণ হিন্দুদের মধ্যে সবচেয়ে বেশি আধিপত্য ছিল বিজেপি, বরাবরই থেকেছে এবং এখানেও থেকেছে, সেটা একটা বিরাট কারণ। এবং এই যে ধরে নিলাম যে যাদব এবং মুসলিমদের ধরেই নিলাম, তাদের মধ্যে বেশিরভাগ আরজেডির সঙ্গে ছিল, আরজেডির সঙ্গে বা কিছুটা কংগ্রেসের সঙ্গে ছিল, তারও আগে সব ছিল। এবারে যেটা দেখা গেল, এইটা ভেঙে ছত্রখান হয়ে গেল। এই যে
জাতি বিন্যাসের কথা, যা নিয়ে বিহার, যা নিয়ে উত্তর ভারত, যা সমস্ত সময় যে এই যে জাতিগত বিন্যাস নিয়ে বারবার বলা হয়, শ্রেণী বিন্যাস নয়, জাতিগত ভাবে, যেটা দিয়ে বিভিন্ন ভাবে এই ইকুয়েশন তৈরি করে বিজেপি জিতে আসছে, সেইটা ভেঙে চুরমার হয়ে গেল। সেইটা যে বিজেপির কাছে সবচেয়ে বেশি চিন্তা, বিজেপির মূলে একটা আঘাত, চিন্তা, একদম মূলে আঘাত। এটা হচ্ছে মূলে আঘাত। এই যে মূলে আঘাত, এটা মধ্যে অবশ্যই তুমি যেটা বলছো, এবারে আসি জেনজি, যে আমরা যে প্রভাবটা দেখলাম, যে যুব সমাজের যে সাংঘাতিক ভেতরে ভেতরে ক্ষোভ বিক্ষোভ যেটা বেরিয়ে এলো, দিল্লিতে বেরিয়ে এসছে, কংগ্রেসের, অখিলেশের, বিভিন্ন আপের, সবাই মিলে আন্দোলন করেছে, এটা নিয়ে, কারণ বুঝতে পেরেছে যুব সমাজকে উপেক্ষা করলে চলবে না। কারণ এই যে শ্রেণী বিভাগটা তৈরি হয়েছে, যুবকরা কিন্তু আরেকটা শ্রেণী বিভাগ তৈরি করছে, একটা শ্রেণী তৈরি হয়েছে, এই শ্রেণীটাকে উপেক্ষা করা হচ্ছে। এইটাকে উপেক্ষা করে সবাইকে ধর্মের, হিন্দু মুসলিম আর আরেকদিকে জাতিভিত্তিক এইরকম ভাবে ভাগ করা হচ্ছিল। এই ভেবেই যে রাজনীতিটা হচ্ছিল, সেই রাজনীতির যে শ্রেণী বিভাজনটা এবারে ভেঙে গেল। কিন্তু আমি মনে করছি শুধু এটাও না, দীর্ঘদিন ধরে ভারতবর্ষে যে এই যে ডেমোগ্রাফি যেটা বারবার বলছি, সেটা আরেকটা চেঞ্জ হয়েছে। আগে আমরা যতই মুখে বলে থাকি জনসংখ্যার যখন জনগণনা হয়ে যাবে, তখন আমরা দেখতে পাবো প্রচুর জায়গায়, বিশেষ করে এই যারা একটু শহুরে, একটু যারা মধ্যবিত্ত এবং যাকে বলা হয় যাদের সচ্ছল পরিবার, তাদের মধ্যে সন্তানের সংখ্যা কম, 1 থেকে 2 কোটি সন্তান হয়েছে। এই সন্তানের সংখ্যা কম হওয়ার জন্য বাবা মায়ের চিন্তাটা সবচেয়ে বেশি সন্তানের উপর থাকে, যে সন্তান কি করবে। আগে 6টা 7টা 8টা ভাই বোন হতো, নিজেরা নিজেদের দেখতে পারতো, তারা কোনো রকম চালাবে, ঠিকই করবে, ওয়েলফেয়ার স্টেট ছিল, আমাদের কল্যাণকামী রাষ্ট্র ছিল। আমরা জানতাম খেতে পাবে, দুবেলা অন্তত খেতে পাবে, চাকরি যদি নাও পায় করে এমনি খেয়ে দিয়ে কিছু কাজ করে বেঁচে থাকতে পারবে। এই যে কল্যাণকামী রাষ্ট্রের যে চিন্তা ভাবনাটা চলে গেল, এখন একটা একটা সিউডো ক্যাপিটালিজম, আমি এটাকে ক্যাপিটালিজম মনে করি না, একটা সিউডো ক্যাপিটালিজমের একটা ধারা চলছে। তার মধ্যে কিছু লোকে, যাদের হাতে টাকা, প্রচুর অর্থ, প্রচুর বৈভব চলে যাচ্ছে, বাকিরা সব একেবারেই ডিপ্রাইভড হচ্ছে, একেবারে ডিপ্রাইভড হচ্ছে। এই যে শ্রেণীটা তৈরি হচ্ছে, তার মধ্যে কিন্তু এই মা বাবারাও কিন্তু ভয়ঙ্কর ভাবে নিজেদের সন্তানের চিন্তা ভাবনায় খুব বেশি রকমের যাকে বলা হয় খুব শঙ্কিত হয়ে পড়েছেন। এই যারা বিজেপিকে ভোট দিতেন এতকাল, ভাবতেই পারতেন না অন্যরকম ভোট দেবেন, এই সন্তানের চিন্তা করে তারা এই এখন বিজেপি থেকে। বাঁকিপুরের ক্যারেক্টারটাই এরকম যে তারা কখনো আরজেডি কে গ্রহণ করতে পারেনি। আমি যেহেতু বাঁকিপুরে থেকেছি দীর্ঘদিন, বাঁকিপুর কেন্দ্রের বিভিন্ন অঞ্চলেই আমি থেকেছি, আমি জানি এখানকার জনসংখ্যার সব থেকে বড় অংশ হচ্ছে কায়স্থ, যাদের বিহারে লালাজি বলে, লালাজি বলে কায়স্থ সব থেকে, এবং তারা সব থেকে শিক্ষিত সম্প্রদায় বিহারের। হ্যাঁ, এমনকি ব্রাহ্মণদের চেয়েও তাদের শিক্ষার হার তাদের মধ্যে বেশি, শিক্ষার চাকুরিজীবীর হার তাদের মধ্যে, পেশাদারদের। তো তারা সবসময় তাদের ছেলে মেয়েদের শিখিয়েছে নিট দাও, ইউজিসি, আইএস আইপিএস হোক, তারা সবসময় তারা কিন্তু তাদের ছেলে মেয়েদের এই একটি সন্তান দুটি সন্তানকে তারা সেটা করতে চেয়েছে। এবং সেইখানে কিন্তু একটা বড় ধাক্কা, আমার মনে হয় যে এটা কিন্তু একটা খুব বড় ধাক্কা। কিন্তু 10 মাস আগে কিন্তু এই ধাক্কাটা ছিল না। আপনি দেখুন 10 মাস 10 মাস আগে আগে ছিল, ঠিক। হ্যাঁ, এইটা কিন্তু খুব আশ্চর্য। আমার মনে হয় যে আত্মমন্থনে বিজেপির কি আসবে আমি জানি না, কিন্তু আমার কাছে এটা খুব এইটার মধ্যে, অদ্ভুত লেগেছে। হুম। এর মধ্যে আরেক এইবারে পরের যে লেয়ার, এক একটা জিনিসের সামাজিক সোশ্যাল লেয়ার থাকে, অনেক রকমের পরত থাকে, তো একটার পর একটা পরত খুলে যায়। একটা হলো এই যে যুব সমাজের বিক্ষোভটা যে কোন পর্যায়ে আছে সেটা আঁচ করা যায়নি, যুব সমাজ নিজেও জানতো না যে তাদের যে প্রত্যেকটা বাড়িতে কি অবস্থা চলছে, তারা নিজেরাও জানতো না। কেন জানতো না? কারণ আমাদের যে মেইন স্ট্রিম মিডিয়া সেটা কোনোদিন প্রকাশ করছিল না, কোনোদিন দেখাচ্ছিল না। তারা দেখাচ্ছিল সব আচ্ছে দিন চলে এসেছে, প্রায় খুব মানে সবটা কাজ, আপনি আগের সবটা বিকাশ অনুষ্ঠানটা যেটা হচ্ছে। বলছিলেন, এখন জেন জিরা বাবা মাকে হ্যাঁ, দেখতে বারণ করছে, দিচ্ছে না, যে এই হ্যাঁ, দিচ্ছে না। যেটা আপনি আগের অনুষ্ঠানে এইটা বলছেন। তৈরি হয়েছে, হ্যাঁ, এইটা। এবং সংবাদপত্র পড়াটা কমে গিয়েছে, কাজে সংবাদপত্রে কি বেরোচ্ছে না বেরোচ্ছে সেটাও কেউ দেখতো না। এবারে কি হয়েছে, এই যে একটা একটা কোথাও একটা এই যে বিস্মৃতি,
বাবা মা নিশ্চিন্ত আছে, না না কোনো অসুবিধা নেই, ঠিকই তো চলছে সব, ঠিকই চলছে সব। এবং অপোজিশন ব্যাশিং, যেটা গণতন্ত্রের একটা সম্পূর্ণ অভিশাপ, অল দ্য টাইম অপোজিশন কে ব্যাশ করা হচ্ছে, তার বিরুদ্ধে বলা হচ্ছে এবং সেটাই দেখানো হচ্ছে বিভিন্ন মিডিয়াতে। এইটা মারাত্মক একটা ফল হচ্ছিল, কারণ জেনজির মধ্যে এই যে জেনারেশন, তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভটা কমে সোশ্যাল মিডিয়ায় আসছিল, কিন্তু সংহত রূপ পাচ্ছিল না, কোনো একটা সংহত রূপ পাচ্ছিল না। এই সংহত রূপটা যখন পেল, একটা লক্ষ্য করে দেখো, প্রথমেই যে এত সংহত ভাবে এই বিক্ষোভ হবে তাও কিন্তু কেউ ভাবতে পারে। প্রথমে একটা ডাক দেওয়া হয়েছে, যন্তর মন্তরে ডাকা হয়েছে, সরকার নিজেই কি ভেবেছিল এই জায়গায় যাবে? তাহলে ওইরকম অনুভূতি দিত কি? দিত না। যতই সরকারের সঙ্গে যদি কেউ বলে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা ভেতরে ভেতরে কোথাও বোঝাপড়া ছিল, যদি মনেও করি, তাও সরকার দিত না, যদি ভাবতো এই পর্যায়ে চলে যেতে পারে। এই যে এই পর্যায়ে গেল কেন? কারণ যেই মুহূর্তে দেখলো, এটা ঠিক একেবারেই বলতে গেলে খুব আবার খুব আশ্চর্য লাগে, ঠিক গান্ধীজির কথাই মনে হয়, যদি একলা বেরিয়ে দেখা যায় যে এমন একটা জিনিস নিয়ে আন্দোলন যেটা প্রত্যেকটা মানুষের মনে আছে, কিন্তু কেউ বলতে পারছে না, প্রকাশ করতে পারছে না। লবণ গ্রহ আন্দোলনের সময় নেহেরু বলছেন, আমরা বিরক্ত হয়ে গেলাম, আমি কি একটা নুনের জন্য আন্দোলন করবেন ঠিক। গান্ধীজি, এবং গান্ধী। তিনি যাবেন, ওইটা কি এটা কোনো কোনো আন্দোলন হলো? গান্ধীজি বললেন প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা দরিদ্র পরিবারে নুন লাগে, ভাতের সঙ্গে নুন দিয়ে খায়, আর কিচ্ছু দরকার নেই। এই করে কি অবস্থায় পৌঁছলেন তিনি, কোথায় গিয়ে পৌঁছলেন, এক্স্যাক্টলি সেই ধরনের একটা জিনিস হলো এখানে। এবং সমস্ত তারপরেও যে আন্দোলনের যে অভিমুখটা দেখে সেইভাবেই গেছে। তোমরা বলতে পারো অনেক জায়গায় এখানে কি তার মধ্যে কি কিছু বিক্ষোভের মধ্যে কিছু কিছু ভায়োলেন্স যাকে বলে সেটাকে হয়নি? হ্যাঁ হয়েছে, কিছু কিছু হয়েছে বটে, আমরা দেখেছি। কিন্তু মূলত একটা নন ভায়োলেন্ট, একটা অহিংস আন্দোলন তৈরি হয়েছে, এবং সেই যে আন্দোলনের কতখানি প্রতিক্রিয়া দেশে বিদেশে ছড়িয়ে গিয়েছে। এবং সেটা বাঁকিপুরে এই যে জনগণ, এই যে মানুষ, এই যে শিক্ষিত মানুষ, শিক্ষিত সম্প্রদায়, শুধু শিক্ষিত বললে হবে, শিক্ষিতের মধ্যে এটা মনে রাখা দরকার, প্রত্যেকের ক্ষেত্রে এটা চালিয়ে গিয়েছে যে এই হিন্দু মুসলমান আর জাতিগত এই যে বিভাজন, এইটা দিয়ে দেশ চলবে না। যে মূল যে সমস্যাগুলো, সেটা থেকে চোখ ফিরিয়ে রাখার জন্য এটা করা হচ্ছে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, এইটা বিহারের বিহারের জনগণ ধরেই নিয়েছিল যে তারা নীতিশ কুমারকে ভোট দিয়ে নিয়ে আসছে, এটা ফ্যাক্ট, নীতিশ কুমারকে নিয়ে আসছে, যার জন্য আরজেডি ফেল করেছে, আবার এত সত্ত্বেও ফেল করেছে। অ্যান্টি ইনকামবেন্সি ছিল, সরকার বিরোধিতা ছিল, তবুও আরজেডি ফেল করেছিল। কিন্তু নীতিশ কুমার এসেছিল, তো নীতিশ কুমার এসে কি করলেন? তিনি চলে গেলেন রাজ্যসভায়। নীতিশ কুমার, এক্স্যাক্টলি নীতিশ কুমারকে চেয়েছিল মানুষে, নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী হবেন। নীতিশ কুমারকে বিজেপি সরিয়ে দিল মাঝপথে, এবং নীতিশ কুমার সরে গেলেন। তিনি কি জন্য গেলেন, কেন গেলেন, উই ডু নট নো, তিনিও বলতে চাননি। ঠিক আছে, আমাদের দরকার নেই, হতে পারে যে তিনি বার্ধক্যে বারাণসীর জায়গায় বার্ধক্যে দিল্লি চলে গেলেন, তার আর দরকার নেই, তিনি এখানে থাকবেন না, নিজের ছেলেকে একটা মোটামুটি জায়গায় দাঁড় করিয়ে দিয়ে, মন্ত্রী করিয়ে দিয়ে তিনি চলে গেছেন, ঠিক আছে। কিন্তু কে হলেন তার জায়গায়? তার জায়গায় নিয়ে আসা হলো সম্রাট চৌধুরীকে। এইবারে খুব ইম্পর্টেন্ট, প্রশান্ত কিশোরের রাজনৈতিক চেতনা যাই থাকুক, ক্যালকুলেশনের দিক থেকে, হিসেবের দিক থেকে কিন্তু হি ইজ এ মাস্টার মাইন্ড, এ নিয়ে তো কোনো ভুল নেই। একদমই। তিনি বারবার একবারও তার যে অপোনেন্ট অপোজিশন নীরজ কুমার, তার বিরুদ্ধে কিচ্ছু বলেন। তিনি তার মূল যে আরো নীরজ কুমারের যিনি বস নীতিন নবীন, তার বিরুদ্ধে কিচ্ছু বলছেন। তিনি শুধুমাত্র টার্গেট করেছেন সম্রাট চৌধুরী। কেন? ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রশান্ত কিশোর একজন শিক্ষিত মানুষ হিসেবে সকলের সামনে প্রতিভাত, এক নম্বর। তিনি যা যা কথা বলেন অত্যন্ত যুক্তি সমৃদ্ধ কথা বলেন, এবং তিনি হি ইজ এ ভেরি গুড অরেটর। রাস্তায় নেমে লড়াই করতে পেরেছেন, এবং তার রাস্তায় বিরুদ্ধে নেমেছেন। কোনো কোনো অভিযোগ নেই, দুর্নীতির ক্রাইম বা কোনো অন্য কোনো অভিযোগ নেই, ক্লিন ম্যান। অভিযোগ, এবং এবং ক্লিন ম্যান শুধু না, তার নিজস্ব যে রোজগার তিনি সেটা পরিষ্কার দেখাতে পেরেছেন যে আমি এত টাকা রোজগার করেছি। সো হি ইজ এ সাকসেসফুল ম্যান।
ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে হি ইজ এ সাকসেসফুল ম্যান, সে রাস্তায় নেমে লড়াইটা করছে একেবারে সাধারণভাবে, ঠেঠ হিন্দিতে ভোজপুরিতে কথা বলছেন সেই ভাষাতেই, এবং বলছেন কাদের জন্য? এই জেনজিদের জন্য, এবং কাদের জন্য? সাধারণ মানুষের জন্য। আর কার বিরুদ্ধে, কাকে টার্গেট করছেন? কাউকে না, মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীকে করার মানেটা কি? এটা খুব সাধারণভাবে ভেবে দেখতে গেলে এটা একটা খুব রাজনৈতিক কৌশলের পরিচয়। মুখ্যমন্ত্রীকে টার্গেট করা মানে তিনি নিজেকে কিন্তু সেই জায়গায় দেখছেন, মানুষকে বোঝাতে চাইছেন এই মুখ্যমন্ত্রী চলবে না, আমার মতো মুখ্যমন্ত্রী তোমাদের চাই, এই ধরনের মানুষ তোমাদের চাই। আমি, তিনি বলছেন না আমি মুখ্যমন্ত্রী হব, তিনি বলছেন না যে আমার বিরাট কিছু অ্যাম্বিশন আছে। এটা একটা খুবই কৌশল আরেকটা। কিন্তু এট দ্য সেম টাইম সমানে টার্গেট করেছেন সম্রাট চৌধুরীর বিভিন্ন ধরনের যে অনিয়ম আছে, তার বিরুদ্ধে দুনিয়ার অজস্র অভিযোগ আছে। অজস্র আ- অভিযোগ। আ- তার ফৌজদারি শিক্ষাগত যোগ্যতা ভুল দেওয়া থেকে শুরু করে তার নামে সমস্ত কিছু, হত্যার অভিযোগ, সমস্ত অজস্র। কিছুই রাখা আছে, খুনের এবং অভিযোগ। তাকে তাকে বিজেপি নিয়ে এসেছে। বিজেপির অন্দরেও একটা ফাটল আছে, সেটা কি জানেন না? সেটাও জানেন প্রশান্ত কিশোর। কেন ফাটল আছে? কারণ বিজেপির মধ্যেও কিছু শিক্ষিত লোক কিছু ছিলেন না তা নয়, তাদের বাদ দিয়ে। গৌতম দা, এই ঠিক আপনার এই কথাটা প্রসঙ্গে একটু আমি অ্যাড করে দিই দর্শকদের জন্য। বিহারের শিক্ষিত সমাজ কিন্তু তাদের কোনো বিকল্প ছিল না বলে সেই অর্থে তারা কিন্তু সবসময় বিজেপির সঙ্গেই থাকা পছন্দ করেছে। এটা আমি আমার নিজের হ্যাঁ, অভিজ্ঞতা থেকে দেখেছি। যারা এমনকি তারা বাঙালি, ওখানে যারা বাঙালি সমাজও কিন্তু বিজেপির পক্ষেই থেকেছে। তারা শিক্ষা দীক্ষায় তারা মনে করেছে যারা লালু প্রসাদ বা আরজেডির সঙ্গে তারা ঠিক ম্যাচ করে না, তাই জন্য তারা কিন্তু বিজেপিকেই পছন্দের এটা করেছিল। তো সেইটা কিন্তু সম্রাট চৌধুরীতে আপনি যেটা বললেন, সম্রাট চৌধুরীর ইমেজ সেখানে কিন্তু তাদের একটা বড় ধাক্কা দিয়েছে। এটা একটা 10 মাসের মধ্যে পরিবর্তন, এটা এটা অবশ্যই। আর আর আরেকটা পরিবর্তন, সম্রাট চৌধুরী এই যে যুব সমাজের কাছে সম্রাট চৌধুরী ইজ নো অপশন, নট এট অল এনি অপশন। ইলেকশনের, গত বিধানসভা ইলেকশনের আগে সম্রাট চৌধুরী সম্পর্কে যখন যুব সমাজের কাছে প্রশ্ন রাখা হচ্ছিল, আমি দেখেছিলাম বিভিন্ন জায়গায়, তখন তারা এক কথায় নাকচ করেছে, না না সম্রাট চৌধুরী চলবে, নীতিশ কুমার ঠিক আছে। আরজেডি কে পছন্দ করেনি, কিন্তু নীতিশ কুমার ঠিক আছে, কিন্তু সম্রাট চৌধুরী চলবে না। এইটা ছিল, এটা একটা তাদের মনে হচ্ছে যে তাদের পিঠে কার্যত বিজেপি একটা যাকে বলা হয় ব্যাকস্ট্যাব করেছে। এইটা অত্যন্ত একটা অন্যায় কাজ করেছে বিজেপি। কেন? ভারতীয় জনতা পার্টির উপরে আশা করেছিল যে এই জিনিসটা তারা করবে না। একদিকে নীতিশ কুমারের উপর আশা ছিল, ভারতীয় জনতা পার্টির উপরে আশা ছিল, এই দুটো আশাই তাদের ভঙ্গ হয়েছে। তবে বলতে পারো প্রশান্ত কিশোরের গতবারে কেন এই অবস্থা হয়েছিল। প্রথমত প্রশান্ত কিশোর পলিটিক্যাল কোনো ফোর্স ছিল না তার পাশে, একেবারেই কেউ ছিল না, কোনো জায়গাতে নয়। তিনি কারোর সঙ্গে অ্যালায়েন্সেও যান, তিনি একলাই লড়বে, এখনো বলেছেন একলাই যাবেন। কিন্তু এখন যেটা দেখতে পেলাম আমরা, এখন এইবার যে ভোটটা, এই যে 19,000-এর বেশি, প্রায় মোটামুটি কাছাকাছি, বা এই 19,000 উনি যে জিতলেন, তাতে এইটা প্রমাণিত হলো যে যদি একটা এই যে বাকিমুরের মতো জায়গা, যেটা একেবারেই বিজেপির জায়গা, সেখানেই যদি প্রশান্ত কিশোর অ্যাকসেপ্টেড হন, তাহলে কিন্তু এর পরে যে কোনো ধরনের জায়গায় সমীক্ষা হলেই দেখা যাবে যে তার জনপ্রিয়তা বাড়বার সম্ভাবনা বেশি, কিন্তু সম্রাট চৌধুরী ফল করবেন। আর উনি বারবার সেই জন্য চাইছেন, এই স্ট্র্যাটেজিটা নিচ্ছেন যে সম্রাট চৌধুরীকে পদত্যাগ করতে হবে। উনি কিন্তু চাইছেন না যে বিহার থেকে বিজেপি সরকার চলে যাক, একেবারেও বলছেন না। উনি বলছেন সম্রাট চৌধুরীকে পদত্যাগ করতে হবে। এইটা যদি বাড়তে থাকে, এইটা কেন্দ্র করে যদি আরেকটা কোনো একটা যাকে বলা হয় ক্ষোভ বিক্ষোভ বা প্রতিবাদ বাড়তে থাকে, তাহলে বিজেপির পক্ষে সেখানে আরেকটা অস্বস্তি, চূড়ান্ত অস্বস্তির মুখে পড়তে হবে। কারণ ইতিমধ্যেই কেন্দ্রে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। এইবারে যদি একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলা হয় এবং সেটা যদি সাংঘাতিকভাবে বিক্ষোভ বাড়তে থাকে, তাহলে সেটা প্রশান্ত কুমারের আরেকটা জয় হিসেবে সূচিত হবে। আমরা আমাদের পরবর্তী পর্যায়ে এবার ঢুকি। সেটা হচ্ছে যে প্রশান্ত কিশোরের এই জয়
বিহারের পলিটিক্সের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা ধরেই নিতে পারি, এটা বুঝলাম। কিন্তু ন্যাশনাল পলিটিক্সের ক্ষেত্রে বিজেপির কাছে এই ধাক্কাটা খুব কি বড়, না এটা খুব সামান্য একটা ইয়ে হবে? দেখো, বিজেপির কাছে এটা বড় কিনা, দেখো একটা জিনিস লক্ষ্য করবে, যখন গতবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন আব কি বাত 400 পার, 400 পারের যখন স্লোগান দিয়েছিলেন, তারপরে যখন দেখা গেল সেটা একেবারে কমে গিয়েছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হয়নি, তারপর থেকে বিজেপি একটা জিনিস প্রতিজ্ঞা করেছিল যে আর কোনো ভোটে নির্বাচনে হারা চলবে না। তারপরে যতগুলো নির্বাচন হয়েছে জিতেছে বিজেপি, প্রত্যেকটাই জিতেছে, আমি দেখেছি লক্ষ্য করে, কোনোটাই সেরকম হারে। পশ্চিমবঙ্গে পর্যন্ত জিতেছে, এরকম তুমুল ভাবে জিতেছে। এই হলো হার। এই হারটা, বাকিপুরের হারটা যেমন একটা বিরাট রকম কোমরে ধাক্কা দিয়েছে বিহারের ক্ষেত্রে, এবং মধ্যপ্রদেশের প্রত্যেকটা জয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, প্রত্যেকটা জয়। সেটা 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 বিভিন্ন ভাবে উঠেছে, অপোজিশন বলেছে, ভোট চুরির প্রশ্ন উঠেছে, অনেক কিছু উঠেছে মানুষের মধ্যে, সেগুলো অবশ্যই সংশয়গুলো সেটা বিহার, হরিয়ানা, প্রত্যেকটা পরপর সব জায়গায় মহারাষ্ট্র হয়েছে। কিন্তু মধ্যপ্রদেশে, বাকিপুর তো ঠিক আছে, মধ্যপ্রদেশে কংগ্রেসেরই জায়গা ছিল বলতে পারি, কিন্তু সেখানে যে মুখ্যমন্ত্রী সে তো বিজেপি, সেখানে তো বিজেপি রাজ্য, এবং বিজেপি সেখানে কিন্তু কোনো ইয়ে ছাড়েন, মানে জিতবার জন্য একটা বোর্ডের দানও ভুল করতে চায়নি, যাতে কিছুতেই সেই জায়গাটা হাতছাড়া না হয়। বিজেপির আত্মমন্থনের জায়গায় এমন হয়েছে, একদম একেবারে 24 ঘন্টা যেতে না যেতেই তাদের বৈঠক শুরু হয়েছে। মোহন যাদব নিজে ডেকেছেন, সেখানে ডেকে এই যে দাঁতিয়া জেলার যাবতীয় যত সংগঠক আছে, সাংগঠনিক কাজকর্ম এখন সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সাসপেনশন হয়েছে বিভিন্ন অন্তত 12 জন কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে যে তারা দল বিরোধী কাজ করছে। এত খুঁটিনাটি জিনিসে তারা এখন ভীষণ রকম ভাবে চিন্তায় পড়েছে। একটা দাঁতিয়াতে তাও তো 6000 ভোটে মাত্র জিতেছে কংগ্রেস, 6000 ভোট। কিন্তু আমি এই মধ্যপ্রদেশের নির্বাচনটা দেখলে আরেকটু বুঝতে পারা যাচ্ছে যে বিজেপি কত সিরিয়াসলি এটায় নাড়া খেয়েছে, ভীষণ রকমের নাড়া খেয়েছে। কারণ এমনিতেই মধ্যপ্রদেশে কংগ্রেস কিন্তু একটা খুব সরকার বিরোধী একটা আন্দোলন শুরু করেছে খুব ভালোভাবে, যেটা রাজস্থানেও হচ্ছে, এবং সেই মধ্যপ্রদেশেও সেটা হচ্ছে। এবং মধ্যপ্রদেশে যেটা যেভাবে দাঁতিয়াতে জিতলো, সেটা কিন্তু জেতার কথা ছিল না কংগ্রেস, ভাবতেই পারেনি তারা যে কংগ্রেস জিতবে। কংগ্রেস জিতেছে। এখানেও আমরা দেখলাম রেজাল্ট বেরোনোর আগের রাতে কংগ্রেসের প্রাক্তন যে সেই কেন্দ্রের প্রার্থী ছিল তাকে সাসপেন্ড করা হয়েছে, তাকে একদম দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই অবস্থা হয়েছে, কিন্তু তারপরে কংগ্রেস জিতেছে। এবং এখানেও এটা আমরা জানি যে বাকিপুরেও ইতিমধ্যে সম্রাট চৌধুরীকে নিয়ে শুধু ইতিমধ্যে ওদের আত্মমন্থনের কাজ শুরু হয়েছে, তাদের বৈঠক, সমস্ত মন্ত্রীকে, ক্যাবিনেটের যত মন্ত্রী সবাইকে ডেকে পাঠিয়ে একটা বৈঠক করা হচ্ছে, এবং সেখানে কি বেরোবে খুঁজে বের করা হচ্ছে যে কেন এই হার এটা হয়েছে। এবং যারা কেন্দ্রের মন্ত্রী আছেন তারা অনেক চেষ্টা করছেন যে নিজেদের বাঁচাবার, এটা ঠিকই, যেমন গিরিজা কিশোরের মতো চূড়ান্ত হিন্দুত্ববাদী। এখানে গিরিরাজ সিং এর চেয়েও খুব ইম্পর্টেন্ট হচ্ছে রবিশঙ্কর প্রসাদ, কারণ রবিশঙ্কর প্রসাদ নিজেই অঞ্চলের মানুষ এবং নিজে কায়স্থ সম্প্রদায়। এই রবিশঙ্কর প্রসাদ আবার যে কথাটা বলেছিলেন সেটা ভীষণ রকমের ইম্প্যাক্ট হয়েছে। আমরা জানি যে কোনো কুকুর বেড়ালকে দাঁড় করালেও বিজেপি জিতবে, এটা বলাতে অনেকের মধ্যে আঘাত লেগেছে। কিন্তু আমি মনে করি না এই আঘাতের জন্য যে এত বড় পরাজয় হতে পারে, এটা আমি ভাবতে পারি না। উনি বলেননি বলে বলেন, হ্যাঁ উনি বলেছেন এটা কোনো বলতেই পারে না, আমাদের কাছে প্রত্যেকেই সম্মানের, এটাও বলেছেন, আমি দেখেছি সেটা বলেছেন। ঠিক আছে, এটা তো পরে বলেছেন, আমি আগের কথা যেটা যখন এতটা ছড়িয়ে গেছে তখন উনি যদি রিজয়েন্টটা দিতেন তখন একটু কাজ হতো, কিন্তু তখন দেন। আমার বক্তব্য হচ্ছে এইটা যে একটা যে কোনো জায়গা, যে কোনো একটা যখন সরকার বিরোধিতার একটা
আমরা দেখতে পাই কোনো জায়গায় যে কিভাবে বাড়ছে বা কিভাবে হচ্ছে, তখন কিন্তু এই ছোট ছোট নির্বাচন, উপনির্বাচন, পঞ্চায়েত নির্বাচন, কর্পোরেশন নির্বাচন, সেখানে কিন্তু তার রিফ্লেকশনটা, প্রতিফলন আমরা দেখতে পাই। এর আগে আমরা দেখেছি, এমনকি এখানে বামফ্রন্টের যখন পতন হয়েছে তার আগেও আমরা দেখেছি এখানে ছোট ছোট যে নির্বাচন সেখানে কিভাবে বামফ্রন্টের পরাজয় হচ্ছিল, এটা আমরা লক্ষ্য করেছি। ঠিক এইখানেও যেটা হচ্ছে, এখানেও এক্স্যাক্টলি সেটাই দেখে বোঝা যাচ্ছে, একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই ইঙ্গিতটা যে আগামী দিনে পুরোপুরি সফল হবে বা পুরোপুরি মিলে যাবে তা আমরা বলছি না, কিন্তু আরেকটা জিনিস খুব লক্ষণীয় দেখতে হবে, যে যদি দেখা যায় যে বিজেপি এরপরে কেন্দ্রের সংসদে, লোকসভায় ডিলিমিটেশন বিল তাড়াহুড়োটা একটু কমিয়ে দিল, তাহলে বুঝতে হবে বিজেপির কাছে এই আঘাতটা অনেক বেশি ভাবে গেছে। কেন গেছে? কারণ বিজেপির যে মূল যে সমীকরণ সেটা আর মিলবে না। মিলছে না বলে কাজে সংখ্যায় বেড়ে গেলেই যে উত্তর ভারত এবং এই যে বিজেপির হিন্দি বেল্ট, সেখানে যে ফলটা পাল্টে যাবে না, এই গ্যারান্টিটা আর দেওয়া যাবে না। যদি এইটা বিজেপি বুঝতে পারে, যদি এটা মনে হয় যে বিহারে যদি এই ঘটনা ঘটতে পারে, মধ্যপ্রদেশে যদি এটা হতে পারে, তাহলে যদি আমি অনেক আসন বাড়িয়ে দিই, সেখানে যে আমাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। এই যদি ইঙ্গিতটা বিজেপি পায়, তাহলে দেখা যাবে ডিলিমিটেশন বিল নিয়ে অত তাড়াহুড়ো বিজেপি এখন করবে না। এটা কিন্তু লক্ষণীয় থাকবে, এটা আমাদের আগামী দিনে লক্ষ্য রাখতে হবে যে বিজেপি কোন পথে এগোচ্ছে। গৌতম দা, একটা শেষ আপনার কাছে প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যে আহ, এখন যে জেন জি যারা, যাদের প্রভাবের অনেকটাই কিন্তু আমার মনে হচ্ছে যে এই 10 মাসে অনেকটাই পরিবর্তন হয়েছে, ভারতের রাজনীতি অনেকটাই জেন জি কে নিয়ে আবর্তিত হচ্ছে, তাদের অনেকেই, বেশিরভাগই এই প্রথমবার ভোট দেবে 29 সালে, আগামী বছর, বা কেউ কেউ হয়তো উত্তরপ্রদেশের ভোটে দেবে, বা আর যে রাজ্যগুলোতে এবার ভোট হবে, তাদের একটা বড় সংখ্যক মানুষ, তারা ভোটার, যারা এই জেনজি, তারা এর আগে কখনো ভোট দেয়নি, বা ভোট দিলেও একবার হয়তো দিয়েছে, এবং তারা তাদের বড় হওয়া কালীন, তারা এই গত 12-13 বছর ধরে তারা একমাত্র এই সরকারকেই দেখেছে, নরেন্দ্র মোদীর সরকারকেই তারা দেখেছে। তো তাদের কাছে অ্যান্টি ইনকমবেন্সিটাকে খুব বেশি প্রকট হয়ে উঠছে। নর্মালি এমনিতেই আমরা দেখেছি বরাবরই যে যুব সম্প্রদায়ের কাছে এমনিতেই সরকার বিরোধীরা বরাবরই থাকে, থাকে না তা তো নয়, থাকে। কিন্তু যেটা হয়েছিল এইখানে, বিজেপি সরকার আসার আগে থেকে বহুদিন ধরে, দীর্ঘদিন ধরে, এটা আরএসএস এর একটা সুফল। আরএসএস যে ন্যারেটিভটা বহুদিন ধরে চালিয়ে যাচ্ছিল, এই যে যেটা হিন্দুত্ববাদের ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা বিভিন্ন ভাবে, এই যে সংস্কৃতির ক্ষেত্রে যে যাকে বলা হয় একটা, আমি আমি আমার আমার যে পকড়, আমি ধরে রাখা, আমি সংস্কৃতি, একদিকে জাতীয়তাবাদ, আরেকদিকে সংস্কৃতি এবং এই দেশপ্রেম সব মিলিয়ে একটা প্যাকেজ তৈরি করেছিল বিজেপি, যে বিজেপি একমাত্র সেটা দিতে পারে, এবং সেটা কিভাবে দিতে পারে, হিন্দুত্ববাদের মধ্য দিয়ে দিতে পারে। এই ধরনের একটা প্যাকেজ তৈরি করেছিল, ন্যারেটিভ তৈরি করেছিল। কিন্তু দেখা যায় এই ন্যারেটিভটা গোটাটাই তো কোনো যুক্তিসম্মত নয়, যুক্তি সমৃদ্ধ নয়, এর মধ্যে কোনো প্রশ্ন নেই। এটা হচ্ছে প্রশ্নাতীত, প্রশ্নের বাইরে, শুধু বিশ্বাসের উপর নির্ভর করে। সেটা মানুষ কিছুদিন বিশ্বাস নিশ্চয় করেছে, হয়তো ভেবেছে যে এটা নতুন কিছু একটা পথ দেখা যাবে। পরে যখন দেখা গেল এটা কোনো নতুন পথের সন্ধান দিতে পারছে না, মানুষের কোনো যে মূল যে জায়গাগুলো সেটাই অ্যাড্রেস করতে পারছে না, মূল যে জায়গাগুলো। কাজেই সেখানে এই যে যুব সমাজের এই যে বিক্ষোভটা, এটা সমাজের বিভিন্ন স্তরে চালিয়ে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে এই যে যারা মা বাবা, অভিভাবক, তাদের মধ্যেও চালিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আমি বলতে পাচ্ছি না এখনই যে সেটা একবারে সম্পূর্ণ সফল হবে, কিন্তু একটা সম্ভাবনা আমি কিন্তু দেখতে পাচ্ছি এটা। কাজে তারা তো ভোট দেবেই, বহু ক্ষেত্রে তাদের বাবা মারাও কিন্তু এই ছেলে মেয়েদের, সন্তানদের ভবিষ্যৎ ভেবে, কল্যাণ ভেবে, এইভাবেই একটা অ্যান্টি বিজেপি, অ্যান্টি সেন্ট্রাল যে যে গভর্নমেন্টের সেই একটা সেন্টিমেন্ট যেটা তৈরি হয়েছে, তার বেসিসে কিন্তু আগামী দিনে ভোট দেবে বলে আমার একটা মনে হচ্ছে, যে এই ধরনের একটা
ঘটনা ঘটতে পারে, এবং সেটা যদি ঘটে তাহলে কিন্তু বিজেপির পক্ষে ভবিষ্যতে এই সরকার ধরে রাখা মুশকিল হবে। কারণ বিজেপি শুধু একা তো নয়, শরিক দলরা কিন্তু কখনোই চাইবে না একটা এমন একটা নড়বড়ে জাহাজের মধ্যে থাকতে, কখনোই চাইবে না। তখন তারাও তাদের পাউন্ড অফ ফ্লেশ যাকে বলা হয় সেটা বেশি চাইবে, বেশি আদায় করতে চাইবে, এবং সেইখানে শরিকদের কিভাবে সামলাবে, কাজে বিজেপির কাছে এইটা একটা দুমুখী সাঁড়াশির মতো সমস্যা হবে। একদিকে সাধারণ মানুষের এই যে কি করে তাদের আকাঙ্ক্ষাকে পূর্ণ করব, আরেকটা হচ্ছে শরিকদের কি করে সামলাবো। এই দুটো সমস্যাই কিন্তু বিজেপিকে আগামী দিনে খুব ফেস করতে হবে, মুখোমুখি হতে হবে। প্রথমত একদম সর্বশেষ প্রশ্ন, আপনি একটু আবার আবার মাইকটা যদি একটু সামনে রাখেন আপনার, একদম সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আহ, এই আন্দোলন যে জিদ যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্যে আমরা খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখছি এই মুহূর্তে রাহুল গান্ধীকে। আজকেও তিনি কয়েকজন জেনজিকে সামনে নিয়ে প্রেস কনফারেন্স করেছেন। তো রাহুল গান্ধী যেভাবে এই পুরো বিষয়টাকে প্রথম থেকে আগে, আহ, তিনি এই নিট পরীক্ষার পর থেকেই প্রায়, এবং তার আগেও জেনজিদের নিয়ে তিনি যে আন্দোলনগুলো করছিলেন, সেটা একটা বড় গতি পেয়েছে, একটা বড় মোমেন্টাম পেয়েছে। এটার কি সুফল রাহুল গান্ধীর কাছে কিছু আসতে পারে? দেখো, এটা রাহুল গান্ধীর কাছে কিছু আসতে পারে মানে শুধু রাহুল গান্ধীকে নিয়ে তো হবে না, সারা ভারতবর্ষের ক্ষেত্রে। সারা ভারতবর্ষে এখনো যেরকম ভাবে আমরা বিভিন্ন দলের মধ্যে ভাগ আছে আমরা দেখতে পাচ্ছি। আহ, কাজেই রাহুল গান্ধীকে যেটা করতে হবে, বিভিন্ন রাজ্যে এক একটা বিভিন্ন রাজ্যে যদি সেই রাজ্যের নেতৃত্ব কংগ্রেস যদি ঠিক করে দিতে পারে, যেটা খানিকটা করেছে, করেনি বলবো না, এই যে দক্ষিণের যে রাজ্যগুলো, সেখানে কিন্তু তারা নিজের যারা আছে সেই নেতৃত্ব পুরনো নেতাদের সেখানকার আস্তে রাজ্যের আস্তে বিদায় হয়েছে, এটা ঠিক। প্রদেশ নেতৃত্ব হচ্ছে। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি, যেমন রাজস্থানের সচিন পাইলটকে বারবারই সেখানে মাথায় নিয়ে আসা হচ্ছে, এটা পরিষ্কার বুঝতে পারছি তার উপরে অনেকটাই দায়িত্ব ছেড়ে দেওয়া হচ্ছে। এইরকম ভাবে যদি বেশ কিছু রাজ্যে যদি কংগ্রেস এই প্রাদেশিক নেতৃত্বটাকে বাড়াতে পারে, এবং রাহুল গান্ধী যদি সেইটাকে ক্যাটালিস্টের কাজ করেন, সেখানে গিয়ে অনুঘটকের কাজ করেন, যে বাড়িয়ে দিতে পারেন, তাহলে অবশ্যই কংগ্রেসের পক্ষে অনেক লাভদায়ক হবে, এটুকু আমি মনে করতে পারি। কারণ কংগ্রেসের যারা সমর্থক, কোর যে সমর্থক এখন, তারা কিন্তু রাহুল গান্ধীকে নেতা হিসেবে মেনে নিচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। আগে যেটা হচ্ছিল না, এখন কিন্তু কংগ্রেসের নেতৃত্ব, এমনকি সিনিয়র নেতৃত্ব, তারাও কিন্তু রাহুল গান্ধীকে মেনে নিচ্ছে এখন। অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি রাহুল গান্ধীকে নেতা হিসেবে তারা মেনে নিচ্ছে। এবং যে এই যে যুব সমাজের ক্ষেত্রে যে শিক্ষিত সমাজ, শিক্ষিত যুবক বা যাদের অ্যাসপায়ারিং কিছু করতে চাইছে, তারা রাহুলের মধ্যে অনেক পোটেনশিয়াল দেখতে পাচ্ছে। এমনকি মোদির বিপরীতে গিয়েও, মোদি কিন্তু খুবই এখনো পর্যন্ত জনপ্রিয়, এদিকে কোনো ভুল নেই, অনেক জনপ্রিয়তা আছে, খুবই জনপ্রিয়তা। কিন্তু মোদির জনপ্রিয়তা যেটা আছে, মোদির তো বয়স হচ্ছে, মোদিকে রিটায়ার করতে হবে। মোদি কতদিন পারবেন সামলাতে জানা যায় এখন আর জানা নেই, বা বিজেপি তাকে কতদিন রাখবে সেখানে সেটাও জানা নেই। কাজে সেক্ষেত্রে রাহুল যে একটা বেটার অপশন হবেন, এটা নিশ্চিন্তে বলা যেতে পারে, আজকে না হোক কালকে দিন, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। 29-এর নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ হবে এই দিকে বিচার করে দেখতে গেলে। সুব্রত। প্রথমত খুব সুন্দর আজকে একটা আলোচনা আপনি আমাদের উপহার দিলেন। আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন, তাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের মত এই মুহূর্তে যে রাজনৈতিক একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি, তো সেই বিষয়ে আপনাদের মত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলগুলো, আমার এবং গৌতম ব্যানার্জি অফিসিয়াল, এই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। গৌতম দা, আপনাকেও অনেক ধন্যবাদ এবং আপনাদের সবাইকে নমস্কার। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।